আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব এসএসসি ইংলিশ গ্রামারের একটা ইজি টপিক নিয়ে। বাট টপিকটা ইজি হলেও অনেক স্টুডেন্টস কিন্তু ফুল মার্ক এই টপিকে পায় না। তো টপিকটার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আর এই টপিকটা বা এই টপিকের ক্লাসটা ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টস আছেন তাদের জন্য। তো টপিকের নাম যেহেতু বলেই ফেলছে ট্যাগ কোয়েশ্চেন, এটা মনে করা হয় ইজি, বাট অনেক স্টুডেন্টসরা কিন্তু ফুল মার্ক পায় না। আর যদি কোনো একটা স্টুডেন্ট আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখে এ টু জেড পর্যন্ত, তাহলে আশা করি সে কখনোই পাসের নিচে পাবে না, কারণ আমরা জানি ট্যাগে 5 মার্ক থাকে, সে সবসময় পাস পাবেই। তো কথা হচ্ছে, এখানে আমরা যে বললাম টপিকের নামটা যে বললাম যে ট্যাগ কোয়েশ্চেন, এই ট্যাগ কোয়েশ্চেন বলতে কি বোঝায়? অনেক স্টুডেন্টসরা কিন্তু এটাই কিন্তু ভুল অ্যান্সার দিয়ে দেখে যে ট্যাগ কোয়েশ্চেন সংজ্ঞাটাই জানে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি, অথবা যদি আপনি নিজেই স্টুডেন্ট হয়ে থাকেন, দেখবেন আপনি বলবেন কি ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে কি, ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। দ্যাট মিন্স কি দাঁড়াইলো? ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। আসলে কি তাই? না, ট্যাগ কোয়েশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া না। তাহলে কি? মনে করেন আপনি যদি আপনাকে যদি আমি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেই, আমি মনে করেন বললাম যে একটা সেন্টেন্স বলে যে আফতাব ডাজন্ট প্লে ফুটবল, যে আফতাব ফুটবল খেলে না। এখন যদি আমি বলি, মনে করেন যে আপনার সাথে বললাম বা আপনাকে আমি বললাম যে আফতাব ফুটবল খেলে না, আর যদি আমি বলি সে কি খেলে, যা আমি মনে করেন প্রথমে একটা স্টেটমেন্ট বললাম যে আফতাব ফুটবল খেলে না, তারপরে আমি বলতেছি কি যে আফতাব কি ফুটবল খেলে বা সে কি খেলে, যে এরকম যে সে কি খেলে। প্রশ্নটা হচ্ছে আমি প্রথমে স্টেটমেন্টটা বলতেছি নেগেটিভ, তারপরে বলতেছি কি যে সে কি খেলে। এই যে সে কি খেলে বা খেলে, নর্মালি বলতে পারি যে আফতাব ডাজন্ট প্লে ফুটবল, যে সে ফুটবল খেলে না। আমি যদি বলি যে খেলে, ওই যে প্রশ্নটা করলাম ওইটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। নর্মালি যদি আপনাকে যদি আমি বলি যে ইউ আর ওয়াচিং মাই ভিডিও, আপনি আমার ভিডিও দেখতেছেন, দেখতেছেন না, এই যে দেখতেছেন না, ওইটাই হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন। কি হবে যে আমি আপনাকে প্রথমে বললাম যে ইউ আর ওয়াচিং মাই ভিডিও, যে আপনি আমার ভিডিও দেখতেছেন, তারপরে বলতেছে কি যে যে দেখতেছেন না, ওই যে দেখতেছেন না বলতেছে ওইটাই আসলে ট্যাগ কোয়েশ্চেন। এখন বলতে পারেন আচ্ছা, এটা তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। আসলে যদি আমরা সংজ্ঞা, তো এক্সামে আসে না, বাট অনেকে বলতে পারে বা ক্লাসে টিচার্সরা জিজ্ঞাসা করে থাকেন যে বলো তো ট্যাগ কোয়েশ্চেনের সংজ্ঞাটা কি। তখন আমরা আসলে সুন্দর করে কিভাবে বলতে পারি? আমরা তখন বলতে পারি যে কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেন, তাকেই আমরা ট্যাগ কোয়েশ্চেন বলে থাকি। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আবার বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখাও আছে যে দেখেন, কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেন, তাকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। যেমন আপনাকে আমি বললাম যে আপনি আমার ভিডিও দেখতেছেন, দেখতেছেন না, ওইটাই হচ্ছে দেখতেছেন না, যে বললাম ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেন মানে করি কিভাবে? ট্যাগ কোয়েশ্চেন করা একেবারেই সিম্পল, আমরা মাত্র 3টা স্টেপসে করতে পারি। দেখেন আমি 3টা স্টেপস এখানে লিখে রাখছি। নাম্বার 1 স্টেপ হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স হুবহু লিখতে হবে, মানে আপনার কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে হুবহু তা লিখবেন। লেখার পর আপনাকে একটা কমা দিতে হবে, যে একটা কমা দিবেন আপনি। তারপরে ওইটা হচ্ছে স্টেপ নাম্বার 1। টুতে কি করবেন আপনি, যে অক্সিলারি ভার্ব দিবেন। তারপরে হচ্ছে আপনি এন অ্যাপোস্ট্রফি টি এভাবে দিবেন, এন ও টি এভাবে কিন্তু দিতে পারবেন না, আপনি কন্ট্রাক্টেড ফর্মে দিতে হবে আপনাকে। তো এন অ্যাপোস্ট্রফি টি দিবেন। আর এখানে দেখেন একটা ব্র্যাকেট দিয়ে আমি লিখছি যে সেন্টেন্সে নট। আচ্ছা, আমি কালার পেন ইউজ করি। এখানে সেন্টেন্সে নট, তারপর হচ্ছে নো, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, নেভার, নেগেটিভ ওয়ার্ডস থাকলে এই এন অ্যাপোস্ট্রফি টিটা বসবে না। কি বললাম? প্রথমত সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে, কমা দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে, তারপরে একটা নট, এন অ্যাপোস্ট্রফি টি। আর এখানে লিখছি কি আবার, যে সেন্টেন্সে নট, নাও, এন অ্যাপোস্ট্রফি টি, নেভার, নেগেটিভ ওয়ার্ডস থাকলে এই নটটা বসবে না। স্টেপ 2 ডান। তারপরে 3 নম্বর স্টেপ, যে আপনি প্রোনাউন দিবেন। অনেক সময় প্রোনাউন দেওয়া থাকে অথবা নাউন দেওয়া থাকবে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন বা প্রোনাউন যে কোনো একটা থাকবেই। তো প্রোনাউন তাহলে প্রোনাউনটাই হয়ে যাবে, আর যদি নাউন থাকে তাহলে নাউনের প্রোনাউন দেওয়া লাগবে। তারপরে আপনি আন্ডারলাইন দিবেন, আর লাস্টে আপনি এই কোয়েশ্চেন মার্কটা দিবেন। এই হচ্ছে স্টেপ 1, 2 এবং 3 ডান। এভাবেই আপনি ট্যাক্সেশন করতে পারবেন। ওইটা তো গেল প্রসেস, যে আপনি কিভাবে করবেন। কথা হচ্ছে আমরা এখানে যে বললাম অক্সিলারি ভার্ব, এখানেই তো আমাদের একটা প্রবলেম হয়ে যায়। অনেকে তো আসছি যে আমরা অক্সিলারি ভার্বই চিনি না। তো অক্সিলারি ভার্বস গুলো আসলে কারা? যদি আমি এখানে লিখে দিই আপনাদেরকে অক্সিলারি ভার্ব আসলে কারা, দেখেন কমন যেগুলো আমাদের ট্যাক্সেশনে আসে, আমি এখানে সংক্ষেপে অক্সি, তারপর হচ্ছে ভার্ব লিখলাম। আপনারা এখানে অক্সিলারি ভার্ব দেখেন, এম, তারপর হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে এখানে গেল 5টা, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ,
ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তারপরে হচ্ছে ডেয়ার, নিড, ought to, ইউজ টু, এটসেট্রা। আরো দুই একটা বা এগুলা দিয়ে হবে, এখানে আমি এটসেট্রা না দিয়ে ফুল স্টপ, আচ্ছা দিয়ে দিলাম এটসেট্রা ইত্যাদি। এখন দেখেন অক্সিলারি ভার্ব এখানে আমি কয়টা লিখছি, আপনারা কিভাবে মনে রাখতে পারেন। দেখেন অনেকগুলো হয়ে গেছে অক্সিলারি ভার্ব, অনেকে চিনেন অনেকে নাও চিনতে পারেন। তো অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটাকে আপনি এক কথায় বি ভার্ব হিসেবে মনে রাখতে পারেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে আপনি হ্যাভ ভার্ব হিসেবে মনে রাখতে পারেন। ডু, ডাজ, ডিড, এই তিনটাকে আপনি মনে রাখতে পারেন যে ডু ভার্ব হিসাবে। তারপরে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই নয়টাকে আপনি মডাল ভার্ব হিসেবে জানতে পারেন, মডাল ভার্ব। তারপরে ডেয়ার, নিড, অট টু, ইউজ টু, এগুলাকে আপনি সেমি মডাল ভার্ব হিসেবে মনে রাখতে পারেন। এগুলাকে মডালও বলে, সেমি মডালও বলে। সেমি মডাল বলার কারণ হচ্ছে মাঝে মধ্যে এই ভার্ব গুলা মেইন ভার্ব হিসেবে কাজ করে, আরেকটা মিসিং হয়ে, আচ্ছা নিড দিছি আছে দেখা যায়, তো এগুলা মূল ভার্ব হিসেবে কাজ করে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, এই জন্য সেমি মডাল বলা হয়। তো এই ভার্বস গুলো আপনার অবশ্যই জানতে হবে, কারণ এই ভার্বস গুলো যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চন ইজিলি সলভ করতে পারবেন, মানে ট্যাগ কোয়েশ্চন আপনার ভুল হওয়ার চান্স থাকবে না, কারণ এগুলো থাকলে খুবই ইজি। কেন ইজি? দেখেন আমরা সম্পূর্ণ সেন্টেন্স সাথে লিখবো, প্রথম স্টেপ কমা দিয়ে দিব, এটা আপনি পারেন। অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপর একটা নট। আবার বলে দিচ্ছে কি সেন্টেন্সে যদি নট বা নো বা এরকম নেগেটিভ ওয়ার্ডস থাকে তখন তার নটটা বসবে না, ঠিক না? তো এগুলো থাকলে ইজি। এখন এই যে এগুলা থাকলো মনে করেন একটা সেন্টেন্সে, তার মধ্যে আপনার চারটা ভার্ব আপনাকে প্রবলেম করতে পারে। তো ওই চারটা ভার্ব কি আসলে, দেখেন এখানে বলতে পারি আমি চারটা ভার্ব কোনটা। যে এখানে মনে করেন প্রথমত হচ্ছে শ্যাল, যদি শ্যাল ভার্বটা দেখে আপনি সবগুলা ভার্বের সাথে ডিরেক্ট নট দিতে পারবেন, শুধু চারটা ভার্বের একটু প্রবলেম আছে, এই চারটাই আমি বলে দিচ্ছি। যদি শ্যাল থাকে আপনি যদি নট দিতে চান, আপনি শ্যাল নট দিতে পারবেন না, এখানে আপনার মানে শান্ত হয়ে যাবে। আর যদি ভার্ব হিসাবে দেখে উইল থাকে, তো এখানে আপনি উইল নট দিতে পারবেন না, এখানে আপনাকে করতে হবে অন করতে হবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা ভার্ব হচ্ছে আপনার ক্যান, এই ক্যান ভার্বটা থাকলে এখানে মনে করেন যে ক্যান আছে, আর অনেকে কি করবেন আরেকটা এন দিয়ে তারপর নট দিবেন, কিন্তু না, মানে ক্যানের পরে জাস্ট অ্যাপোস্ট্রফি এবং টি হবে। যে ক্যান থাকলে কান্ট হবে, উইল থাকলে আউন্ট হবে, শ্যাল থাকলে শান্ট হবে। এরপরে হচ্ছে আরেকটা মোস্ট কনফিউজিং একটা, যে যদি আমরা কখনো এম পাই, এম থাকলে আমরা কি দিব? এম থাকলে যে এম নট হবে না, তো এম থাকলে কি হবে আসলে? এম থাকলে হচ্ছে কি যে আমাদেরকে আরএন্ট দিতে হবে। তো আবার মনে রাখবেন যদি সেন্টেন্সে কখনো আমরা পাই যে মনে করেন এম নট আলাদাভাবে দেওয়া থাকে, তখন কিন্তু আবার যে আমরা যখন ট্যাগটা করবো তখন কিন্তু আমরা এম দিব শুধু। আর শুধু এম থাকলে মানে নেগেটিভ করার সময় এম নট হবে না, এখানে হয়ে যাবে আরএন্ট। আবার আমি দেখছি অনেক স্টুডেন্টস বলে দেখে কি যে এম থাকলে আরএন্ট না দিয়েও এখানে এম এর পরিবর্তে যে এন্ট দিয়ে দেয়, কিন্তু এন্টটা হচ্ছে ইনফর্মাল, বাট বাংলাদেশে দেখছি অনেক জায়গায় মানে রাইট দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। তো এন্টটা হচ্ছে ইনফর্মাল, না দেওয়াই বেটার। আর মনে রাখতে হবে এই এম এর পরিবর্তে যে শুধু এন্ট বসে, বিষয়টা তাও না, শুধুমাত্র এম এর পরিবর্তে কিন্তু এন্ট বসে না। তাহলে এন্ট আসলে কার সাথে বসে? এন্ট আটটা ভার্বের সাথে বসতে পারে, আর সবচেয়ে বেশি কমনলি পাঁচটা ভার্বের উপর এন্ট হয়। যেমন প্রথমে যে লিখলাম আমি এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই আটটা ভার্বের পরিবর্তে আপনি এন্ট দিতে পারবেন। আর ওইটা এন্টটা বেস মানে প্রবাবলি মোস্ট প্রবাবলি ইউএস এর কোনো কোনো এলাকাতে ইউজ করা হয়, এটা ইংল্যান্ডে বা ইউকেতে ওইটা তেমন ইউজ করা হয় না। তো এন্ট তারা কিন্তু আবার ওই আটটা ভার্বের সাথে ইউজ করে। কিন্তু আমরা অনেক টিচার্সরা হয়তো শেখান যে এম এর সাথে শুধু এন্ড দেওয়া যায়, কিন্তু না, এই এম এর পরিবর্তে এন্ড না, এখানে আসলে আটটা ভার্বের পরে দেওয়া যায়। আর কমনলি ইউজ করা হয় এই পাঁচটা ভার্বের পরে, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরিবর্তে এন্ড দেওয়া যায়, বাট ইটস ইনফর্মাল। সো আমরা ট্রাই করবো এম এর পরিবর্তে আর এন্ড দেওয়ার জন্য। তো এই কয়টা ভার্ব হলো শ্যাল একটা, উইল একটা, ক্যান একটা, এম একটা। এই চারটা ভার্বের সাথে আপনি মানে নট থাকলেও দেখবেন কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেমন শ্যাল দেখা শ্যাল না হয়ে কিন্তু শ্যান্ট হচ্ছে, উইল থেকে কিন্তু অউন্ট হচ্ছে, ক্যান থেকে কিন্তু কান্ট হচ্ছে, আর এম থেকে আরেন্ট হচ্ছে। সো আর বাকি যেগুলো আছে এখানে কয়টা ভার্ব হয়েছে টোটাল? এখানে পাঁচটা, তিনটা আটটা, আর তিন 11, আর 9 হচ্ছে 20,
21, 22, 23, 24টা, টোটাল হচ্ছে 24টা। এই 24টার মধ্যে 4টা হচ্ছে আপনার, 4টার মধ্যে একটু ডিফারেন্স আছে, আর বাকি 20টার সাথে আপনি নট লাগাতে পারেন। যেমন এখানে আছে কুড আছে, কুডের সাথে আপনি কুডন দিতে পারেন। এখানে মে আছে, মেয়ন দিতে পারেন। এখানে মাস্ট আছে, মাস্টার দিতে পারেন। ডো আছে, ডোন্ট দিতে পারেন। মানে বাকি সবগুলোর সাথে আপনি ডিরেক্ট নট যুক্ত করতে পারতেছেন। তো আর এই 4টার মধ্যে একটু এক্সেপশন আছে। তো এখন কথা হচ্ছে এগুলা বেসিক, আপনারা অনেকেই পারেন। তো আমরা মূল পয়েন্টে যাই। মনে করেন এখানে আমি যদি এক্সাম্পল দিয়ে দিই, এখানে তো লেখা শেষ হয়ে গেছে আশা করি। আর আপনারা কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবেন, অনেক সময় নোট করে নেবেন। আমি বেশি সময় টাইম দিব না, অথবা আপনারা পজ করে এগুলো লিখে নেবেন। তো যাই হোক, আমি উপরের সঙ্গে আশা করি সবার লেখা হয়ে গেছে, এটা মুছে ফেললাম। এখানে আপনি দুইটা কি পয়েন্ট মনে রাখবেন, যে আপনার যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে এখানে আমি লিখতে পারি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আপনি করবেন নেগেটিভ ট্যাগকেশন, নেগেটিভ ট্যাগ। যদি সেন্টেন্সটা হয় আপনার অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, তাহলে আপনার ট্যাগকেশন হবে নেগেটিভ। আর যদি আপনার সেন্টেন্সটাই দেখেন নেগেটিভ, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আপনার, তাহলে আপনি ট্যাগটা করবেন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ট্যাগ। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক সেন্টেন্স থাকলে হবে নাবোধক ট্যাগ, আর যদি নাবোধক সেন্টেন্স থাকে তাহলে আপনি হাবোধক ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আর এখানে বলেই দেওয়া আছে যে মেইন পয়েন্টটা, এটা কেন বললাম যে এটা তো শুধুমাত্র অক্সিলারির ক্ষেত্রে এই নিয়মটা মানে চলবে বা যাবে, কিন্তু যখন অক্সিলারি থাকবে না তখনই কিন্তু আপনার ওইটা মনে রাখতে হবে যে আপনাকে দেখতে হবে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আপনার ট্যাগ হবে অবশ্যই নেগেটিভ, মানে হাবোধক থাকলে নাবোধক। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় আপনার ট্যাগ হবে অবশ্যই হাবোধক হবে। তো চলেন আমরা যে লিখলাম এটার এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি নিচের অক্সিলারি ভার্বগুলো মুছে ফেললাম। আমি যে প্রথমে বলছিলাম যে মনে করেন যেটা বলছি ওইটা দিয়ে দিই। মনে করেন যে ইউ আর ওয়াচিং মাই ইংলিশ ক্লাস, একটু মডিফাই করছি। দেখেন যে ইউ আর ওয়াচিং মাই ইংলিশ ক্লাস, যে আপনি আমার ইংলিশ ক্লাসটা দেখিতেছেন। তো ইউ আর ওয়াচিং মাই ইংলিশ ক্লাস, মনে করেন ওই এই সেন্টেন্সটাকে বলছে ট্যাগকেশন করার জন্য। তো আপনি দেখবেন প্রথমেই যে আপনার মাথায় যে কাজটা মানে সিগন্যাল দিবে, প্রথমেই দেখবেন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো দেখেন তো এই সেন্টেন্সে কোন অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখেন এই সেন্টেন্সে এই যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যদি অক্সিলারি ভার্ব থাকে কি করবেন আপনি, যে সেন্টেন্স এই নিয়মটা আসলে হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত থাকে। আপনি কি করবেন, প্রথমে অক্সিলারি ভার্বটা দিবেন। তো এখানে আর আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্সটা হুবহু লিখতে হবে। মনে করেন এই সম্পূর্ণ সেন্টেন্সটা আমি লিখলাম, লেখার পর হচ্ছে একটা কমা দিতে হবে, কমাটাও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা লাগবে, এখানে আছে আর দিয়ে দিলাম আমি এখানে আর। তারপরে কি নট লাগবে, এখানে তো কোনো নট বা নো বা নট বা নেভার নেগেটিভ ওয়ার্ডস নাই, সো আমি এখানে নটটা দেবো আরএন্ট, এভাবে দিব এন অ্যাপোস্ট্রফি টি। তারপরে কি প্রোনাউন অথবা নাউনের প্রোনাউন, এখানে ইউ হচ্ছে নিজে একটা প্রোনাউন, সো আমি এখানে দিয়ে দিলাম ইউ, আর এন কিউ। আর তারপরে কি যে আন্ডারলাইন, আন্ডারলাইন দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল। তারপরে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, মনে করেন এখানে দিলাম যে, এখানে লিখলাম যে স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম, যে স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম, যে শিক্ষার্থীদের উচিত নয় সময় নষ্ট করা। স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম। তো আপনি কি করবেন, যখন অ্যান্সারটা করবেন সম্পূর্ণ সেন্টেন্সটা লিখবেন, লেখার পর একটা কমা দিবেন, দিয়ে দিলাম আমি কমা। তারপর দেখবেন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর তার সাথে নট দেওয়া আছে। যদি নট থাকে তাহলে নটটা বসে না, তাহলে ভার্বটা কি আছে এখানে, শুড, লিখলাম এখানে শুড। তারপরে কি হবে, নাও প্রোনাউন অথবা নাউনের প্রোনাউন স্টুডেন্টস। তো স্টুডেন্টস হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তো তারপর নাউন হিসেবে কি বসবে, যে শুড দেই, তারপরে আন্ডারলাইন, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল অ্যান্সার, যে শুড দেই। তো দেখেন এখানে আমি একটা স্টেটমেন্ট, প্রথমটা ইউ আর ওয়াচিং মাই ইংলিশ ক্লাস, ওইটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ হয়ে গেছে নেগেটিভ আর এন টিউ, যে আপনারা আমার ক্লাস ইংলিশ ক্লাস করতেছেন না, মানে এখানে দেখেন নেগেটিভ হয়ে গেছে প্রশ্ন। এই আর এন টিউ এর নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তারপরে স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম, শিক্ষার্থীদের সময় নষ্ট করা উচিত না। উচিত, এই যে উচিত বললাম ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এটা ট্যাগ কি বলছে এখানে, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, দেখেন নেগেটিভ সেন্টেন্স ছিল, ট্যাগ হয়ে গেছে অ্যাফার্মেটিভ, শুড দেই, উচিত কি মানে এরকম, বা উচিত তাদেরকে উচিত বা তাদের উচিত, মানে স্টুডেন্ট শুড নট ওয়েস্ট টাইম, শিক্ষার্থীদের সময় নষ্ট করা উচিত না, তাদের উচিত, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, শুড দেই। তো ওইটা গেল, এই নিয়মটা বেসিক্যালি বলা যায় যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা এভাবেই করব।
এখন যদি মনে করেন যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? অক্সিলারি ভার্ব না থাকলে নিয়ম আপনারা আশা করি অলরেডি মুখস্থ হয়ে গেছে বা অনেকেই জানেন, তো সম্পূর্ণটাই মুছে ফেললাম। এখন দেখেন আমি একটা এখন যেটা বলতেছিলাম যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে আপনি কিভাবে করবেন। মেইন পয়েন্টটা লিখে নেই যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে আপনি কিভাবে করবেন? আপনি দেখবেন সেন্টেন্সের যে ভার্বটা ওইটা V1 এ আছে কিনা। যদি V1 এ থাকে আপনি ওই জায়গায় ডোন্ট দিয়ে শুরু করবেন। আর যদি V1 প্লাস এস বা ইএস থাকে তাহলে আপনি শুরু করবেন ডাজন্ট দ্বারা। আর যদি V2 থাকে তাহলে আপনি শুরু করবেন এখানে যে ডিডন্ট দ্বারা। কি বলছি? যদি সেন্টেন্সে V1 থাকে মানে অক্সিলারি ভার্ব নাই, V1 থাকলে আপনি শুরু করবেন ডোন্ট দ্বারা। আর যদি V1 প্লাস এস বা ইএস থাকে তাহলে আপনি শুরু করবেন ডাজন্ট দ্বারা। আর V2 থাকলে আপনি শুরু করবেন ডিডন্ট দ্বারা। কথা কি বুঝতে পারছেন? আপনার প্রথমত দেখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি না পান তাহলে দেখবেন আপনি V1 নাকি V1 প্লাস এস বা ইএস নাকি V2। অন্য যে কোনো ভার্ব হইলে আপনার সামহাউ আপনার অক্সিলারি ভার্ব চলে আসবে। তো অক্সিলারি ভার্ব আসলে তো ওই নিয়মে চলে যাবে, আটটাতে চলে যাবে। মনে করেন অনেকে বলতে পারেন আচ্ছা V3 তে কি দিব? V3 থাকার পূর্বে তো আপনার একটা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তো ওইটা অক্সিলারি নিয়মে পড়ে যায়, তো এটা তো দরকার নাই। মানে বেসিকলি আপনার এই তিনটেই দরকার হবে। মনে করেন আমি একটা এক্সাম্পল লিখলাম, যে এখানে লিখলাম যে ফার্মার্স কাল্টিভেট মেনি ক্রপস। এর মানে কি? যে কৃষকেরা চাষ করেন মেনি ক্রপস, অনেক শস্য। তো এখানে দেখেন তো অক্সিলারি ভার্ব আছে কিনা। আপনিও সেম ভাবে থিঙ্কিং করবেন যখন আপনি সলভ করবেন। আচ্ছা এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? এই সেন্টেন্সে তো কোনো অক্সিলারি ভার্ব দেখা যায় না, তাহলে কি আছে? ভার্বটা কি? কাল্টিভেট। কাল্টিভেট ওইটা V1 নাকি V1 প্লাস এস বাই এস নাকি V2? বুঝতে পারলেন যে এটা হচ্ছে V1 এ আছে, তো V1 থাকলে কি হবে? ডোন্ট হবে। আপনি সম্পূর্ণ সেন্টেন্সটা লিখবেন, কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি যেহেতু বুঝতে পারলেন এখানে অক্সিলারি নাই, সো এখানে ডোন্ট হবে, কারণ ভার্বটা হচ্ছে V1 এ আছে। V1 থাকার জন্য কিন্তু ডোন্ট হইছে এখানে। তারপরে কি নিয়েছিল আমাদের? যে সাবজেক্ট প্রোনাউন অথবা নাউনের প্রোনাউন, মানে ফার্মার্স কৃষকেরা, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সো তার প্রোনাউন কি? তার প্রোনাউন হচ্ছে দে। সো আমি এখানে দিয়ে দিলাম যে ডোন্ট দে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এগুলো আমার ট্যাগ। এখন মনে করেন আরেকটা সেন্টেন্স লিখলাম এখানে যে হি ডাজন্ট গো টু স্কুল ডেইলি। এখানে আছে হি ডাজন্ট গো টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায় না। হ্যাঁ, এখানে বলে নেই। তো V1 থাকলে তো আপনি ডোন্ট দিতে পারতেছেন, V1 প্লাস এস বিএস হলে ডাজন্ট দিবেন, V2 থাকলে ডিডন্ট দিবেন। আর সেম যদি আপনার ডোন্ট থাকে তাহলে তো আপনার ডু হবে, ডাজন্ট থাকলে আপনার শুধুমাত্র ডাজ হবে, ডিডন্ট থাকলে আপনার শুধুমাত্র ডিড হবে। তো সেম এখান থেকে একটা দিয়ে দিলাম, হি ডাজন্ট গো টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায় না। তো দেখেন এখানে ডাজন্ট, ডাজ তো অক্সিলারি ভার্ব আগেও দিছিলাম, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে হয়ে গেছে। তো আপনি কি করবেন? এই নটটাকে জাস্ট বাদ দিয়ে দিবেন। প্রথমে সম্পূর্ণ সেন্টেন্স লিখবেন, একটা কমা দিবেন, আর এখানে হচ্ছে নটটা বাদ দিলে থাকবে কি? ডাজ থাকবে। আর হি হচ্ছে নিজেই প্রোনাউন, দিয়ে দিবেন ওইটা, আন্ডারলাইন দিবেন, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিবেন, তাহলে আপনার সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা আরেকটা সেন্টেন্স লিখে যেটাতে V2 আছে, মনে করেন আমি এখানে লিখলাম যে এই যে দেখেন আমি লিখলাম এখানে ইউ হি অ্যান্ড আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ। যে তুমি, সে এবং আমি ভ্রমণ করেছিলাম কক্সবাজার লাস্ট মান্থ, গত মাসে। ইউ হি অ্যান্ড আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? দেখেন তো, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, ভার্ব আছে কি এখানে? ভিজিটেড। আর ভিজিটেড হচ্ছে কি? V2। তো V2 থেকে আমরা কি দিয়ে শুরু করার কথা? ডিডেন্ট দ্বারা শুরু করতে। সম্পূর্ণ সেন্টেন্সটা লিখবো, তারপরে এখানে দিয়ে দিব আমরা ডিডেন্ট, তারপরে সাবজেক্টের প্রোনাউন অথবা প্রোনাউন। ইউ হি অ্যান্ড আই, ওইটা হচ্ছে কনফিউজিং। এই সেন্টেন্সটা অনেকে ভুল করেন। তুমি, সে এবং আমি, এর মানে কি দাঁড়ায়? যদি কোথাও আমি যুক্ত থাকে তখন তো এটার মধ্যে আমরা বলতে হবে। আমি কি বলবো যে তোমরা? আমি যেখানে আছি আমি কি বলতে পারবো তোমরা? তখন বলতে হবে আমরা। তো ইউ হি অ্যান্ড আই যদি থাকে এভাবে সাবজেক্টে, তো তার প্রোনাউন হিসেবে এখানে কিন্তু উই হয়ে যাবে, আস হয়ে যাবে। যে ডিডেন্ট, সরি আস না, উই হয়ে যাবে, কারণ ডিডেন্ট উই, আমরা কি ভ্রমণ করি নাই। ইউ তুমি, সে এবং আমি কক্সবাজার ভ্রমণ করেছিলাম গত মাসে।
ডিডেন্ট উই, যে আমরা কি ভ্রমণ করিনি বা ভ্রমণ করিনি, মানে এরকম আমরা কি ভ্রমণ করিনি। তো ডিডেন্ট উই, উইটা কেন হইলো, কারণ ইউ হি অ্যান্ড আই, এখানে আই যদি থাকে তাহলে উই হবে, কারণ আমি বলবো না যে তোমরা ভ্রমণ করেছিলে, আমি আছে মানে আমরা ভ্রমণ করেছিলাম, আমি সহ আরো দুইজন। তো ডিডেন্ট উই আন্ডারলাইন দিব, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, ডিডেন্ট উই। এই আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, যে ভি1 ভি1 প্লাস এস বাই এস, ভি2 থাকলে তিনটা দিয়ে তিনটা এক্সাম্পলে দেওয়া হইলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। দেখেন 2 নম্বরটা ছিল নেগেটিভ, যে হি ডাজন্ট, নেগেটিভ থাকার জন্য ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়েছে ডাজ হি, আর বাকি দুইটা ছিল অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ হয়েছে আপনার নেগেটিভ। আশা করি অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করবো ওইটাও বুঝতে পারছেন। তো এইগুলা হচ্ছে খুবই সিম্পল, আপনারা একটু নোট করে নেবেন কাইন্ডলি। তো এগুলা হচ্ছে খুবই সিম্পল প্রসেস। এখন এর বাহিরে আমাদের এক্সামে আরো অনেক কোয়েশ্চেন্স আসে, যেগুলাতে অনেক সময় কনফিউশন থাকে এবং আমরাও কনফিউজড হয়ে যাই। তো বাকিগুলো আমরা কিভাবে সলভ করব, দেখেন এর বাহিরে যদি আমি বলি, আপনারা কমনলি যেগুলো পাবেন, যে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি আপনি কখনো যে এভরিবডি অথবা এভরিওয়ান, তারপরে হচ্ছে এনিবডি অথবা এনিওয়ান, নোবডি অথবা নো ওয়ান, আর এর সাথে আরেকটা দিয়ে দিলাম নান, তারপরে হচ্ছে সামবডি, সামওয়ান, এগুলা গেল। যে এখানে টোটাল 3টা 5 9টার মতো হয়ে গেছে। আচ্ছা, এগুলা গেল। এরপরে হচ্ছে আপনি যদি কখনো দা প্লাস অ্যাডজেক্টিভ পান, আর তারপরে হচ্ছে একাধিক ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণী, একাধিক ব্যক্তি বস্তু প্রাণী, তাছাড়া আপনি অনেক সময় পাইবেন যে অল অফ দেম, নান অফ দেম, সাম অফ দেম, মানে ঘুরে ফিরে এনি অফ দেম। এখানে যদি অফ দেম যুক্ত পান কখনো, অফ দেম যদি এগুলা থাকে কখনো, অফ দেম, আর হচ্ছে এখানে তো দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, একাধিক ব্যক্তিও দিয়ে দিলাম, এটসেট্রা এটসেট্রা থাকলে প্রোনাউন হিসেবে দে বসে। এই পয়েন্টটা মনে রাখবেন। কি লিখলাম এখানে দেখেন তো, যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এনিবডি, এভরিওয়ান, এনিবডি, তারপরে হচ্ছে এনিওয়ান, নোবডি, নান, নো ওয়ান, সামবডি, সামওয়ান, তারপরে লিখছে আরেকটা কি দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে একাধিক ব্যক্তি বস্তু অথবা প্রাণী, অফ দেম এটসেট্রা থাকলে, অফ দেম যুক্ত কোন একটা সেন্টেন্স থাকলে, মানে সাবজেক্ট হিসেবে। অফ দেম বলতে আমি কি বলছিলাম, অল অফ দেম, নান অফ দেম, সাম অফ দেম, মেনি অফ দেম, তারপর মোস্ট অফ দেম, এইগুলা টাইপের। তো শর্টকাট যদি আমি একটু বলি, যদি আপনি সাবজেক্টের জায়গায় কখনো বডি অথবা ওয়ান অথবা অফ দেম পান, শর্টকাট এটা মনে রাখবেন, বডি অথবা ওয়ান অথবা অফ দেম থাকলে আপনার দে হয়ে যাবে। এখানে ডিরেক্ট বডি এবং ওয়ান দিয়ে এখানে 9টা লেখা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দেওয়া আছে এখানে। তো বডি অথবা ওয়ান, মানে সাবজেক্টের জায়গায় যদি বডি থাকে বা ওয়ান থাকে, তো এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, তো নান, এই টাইপের থাকলে আপনার দে হবে। আর অফ দেম দিয়ে থাকতে পারে কি, যে মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম, এনি অফ দেম, অল অফ দেম তো বলছি। আচ্ছা, এখানে আরো 4-5টা আছে। তো 9টা 4টা যদি ধরি বা 5টা ধরি, তো 13টা বা 14টা হয়ে যায়। তো এইগুলার পরিবর্তে দে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়টা, দা প্লাস অ্যাডজেক্টিভ। দা এর পরে যদি কখনো অ্যাডজেক্টিভ পান আপনি, তখনও কিন্তু তার প্রোনাউন্সিয়েশন দে হবে। কিভাবে হবে, মনে করেন আমি বললাম যে দা রিচ, তো এর প্রোনাউন দা রিচ মানে হচ্ছে ধনীরা, একটা জাতি হিসেবে মিনিং হয়ে যায় দা দিয়ে, তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে তো তার পরিবর্তে কিন্তু এখানে দে হয়ে যাবে। আমি যদি বলি দা পোর, দা অনেস্ট, তো এগুলার পরিবর্তেও কিন্তু দে হবে। তারপরে একাধিক ব্যক্তি, এটা বুঝতে পারতেছিলাম, যদি বলি স্টুডেন্টস একাধিক আছে, টিচার্স একাধিক আছে, তারপরে ড্রাইভার্স একাধিক আছে, এখানেও কিন্তু আপনার দেই হবে। বস্তু, বস্তু বলতে এখানে বুকস আছে, প্যান্স আছে, টেবলস আছে, অনেক কিছু আছে। প্রাণী, মনে করেন প্রাণীর ক্ষেত্রে আমি যে টাইগার্স অথবা হর্সেস, তারপরে হচ্ছে এলিফ্যান্টস, এগুলো বলতে পারি। আর অফ দেম তো চলে গেল আগে, তাহলে প্রোনাউন্সিয়েশন দেওয়া বসে। এখন দেখেন আমি যদি এক্সাম্পল দেই, আর আমি এক্সাম্পল মনে করে লিখলাম যে এভরিবডি
was present in the class. Everybody was present in the class, মানে সবাই ক্লাসে উপস্থিত ছিল। Everybody was present in the class। তো এই সেন্টেন্সের প্রোনাউন কি আছে? প্রোনাউন আছে everybody। দেখেন ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটাই খুবই ইম্পর্টেন্ট হবে। দেখেন কিভাবে ইম্পর্টেন্ট হয়। আপনি যদি এভরিবডি পান সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, কি করবেন? সম্পূর্ণ সেন্টেন্সটা লিখবেন, লেখার পরে আপনি এখানে হচ্ছে কি ইয়াটা দিয়ে দিবেন, যে কমাটা দিয়ে দিবেন, যে আমি এখানে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে কি এভরিবডি থাকলে আপনি যেন প্রোনাউনের সাথে দে বসে, আর প্রোনাউনটা তো শেষের দিকে বসে, তো আপনি এখানে দে লিখে রাখলেন। এখন কথা হচ্ছে, আপনাকে প্রথম দিকে আমি বলছিলাম যে অক্সিলারি ভার্ব থাকলে ওইটা দিয়ে দিবেন, এরপরে একটা নট দিয়ে দিবেন। কিন্তু দেয়ার আগে এখানে যদি আপনি অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, আপনি যদি এখানে ওয়াজ দেন, ওয়াজ তো হচ্ছে সিঙ্গুলারের জন্য ইউজ করা হয়, কিন্তু এখানে প্রোনাউন হচ্ছে কি যে আপনার দে। তো সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট নামে একটা কথা আছে, আপনার সাবজেক্টের সাথে আপনার ভার্ব মিলতে হবে। ওয়াজ হয়ে যায় সিঙ্গুলার, আর এদের প্রোনাউন হয়ে গেছে দে প্লুরাল, তাহলে কি মিললো বিষয়টা? না। আর এখন বলতে পারেন আচ্ছা তাহলে ভার্ব যেহেতু সিঙ্গুলার, আপনি সিঙ্গুলার করেন, সাবজেক্টকে সিঙ্গুলার করেন। না, আমার তো আগে সেন্টেন্সে সাবজেক্ট আসে তারপরে না ভার্ব আসে, নাকি আগে ভার্ব তারপরে সাবজেক্ট আসে? আগে কিন্তু সাবজেক্ট আছে। সো সাবজেক্ট উইল গেট প্রেফারেন্স, মানে সে অগ্রাধিকার পাবে। তো সাবজেক্ট যেহেতু এখানে দেয়া আছে প্লুরাল, সো আপনি বাধ্য আপনার এই ভার্বটাকে প্লুরাল করতে। তো ওয়াজের প্লুরাল কি হবে? ওয়াজের প্লুরাল হবে ওয়ার। এখন আপনি নরমাল সেন্সে যান, যেখানে আছে যেহেতু আপনার পজিটিভ, আপনার টেক্সট হবে নেগেটিভ। তো এখানে কি হবে? যে ওয়ার নট দে। সো এখানে আছে ওয়ার লিখলেন, তারপরে একটা নট। এখন বলতে পারেন ছিল ওয়াজ, আমি দিয়ে দিলাম ওয়ার। কেন দিলাম? কারণ এভরিবডি থাকলে তার পরিবর্তে দে বসে, আর দে হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটাকে প্লুরাল করতে হবে। ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে, আর যেহেতু সেন্টেন্সটা ছিল পজিটিভ আমি করলাম নেগেটিভ, ওয়ার এন্ড দেই, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তো এই জাতীয় সমস্যা আরো আপনি পাইতে পারেন। সমস্যাগুলো বলে দেই। যদি আপনি এভরিবডি বা এই যে নয়টা বডি অথবা ওয়ান যুক্ত যে কোনো একটা পান, এদের পরে যদি ভার্ব হিসেবে আপনার ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে, ওয়াজান থাকলে ওয়ার, মানে ওয়াজ থাকলে ওয়ার নট হয়ে যাবে। আর যদি এখানে ওয়াজান থাকতো শুধু ওয়ার হইতো। তো মূল কথা বলি, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে, তারপর এটা পাস্টে গেল। আর প্রেজেন্ট হচ্ছে কি ইজ থাকলে আপনাকে অবশ্যই আর করতে হবে। নেগেটিভ করবেন না পজিটিভ করবেন এটা পরের বিষয়, মানে ইজ থাকলে আর হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি আপনি এখানে কখনো হ্যাজ পান, হ্যাজ থাকলে আপনার হ্যাভ হয়ে যাবে। তারপর হচ্ছে যদি আপনি কখনো এখানে ডাজ পান, ডাজ থাকলে ডু হয়ে যাবে। ইতিমধ্যে আমি ওয়াজেরটা ওয়ার কিভাবে ওইটা দেখাই দিলাম। এখন মনে করেন এই বাকি যে আরো তিনটা, যে ইজ, হ্যাজ, তারপর হচ্ছে ডাজ চলে আসলো, ওইগুলো কিভাবে হবে? মনে করেন আমি ওইটা লেখা তো হয়ে গেছে বা বুঝতে পারছেন আশা করি। আমি যদি এটা কোন উপরে আচ্ছা এখানেই মনে করেন আমি লিখে দিই, এটা মুছে ফেললাম, মনে করেন এখানে মুইসা আমি আরেকটা লিখে দিই। এখানে মনে করেন আছে যে এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য বাস। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য বাস, মানে সবাই বাসের জন্য অপেক্ষা করিতেছে। ট্যাগকেশন কি হবে? এভরিওয়ান আছে, আপনি এভরিওয়ান বা এভরিবডি, বডি বা ওয়ান যুক্ত থাকলে আপনি এখানে দেয়া বসে। তো আপনি প্রোনাউন হিসেবে দেয়া বসে আপনি প্রথমে লিখবেন পুরাটা, লেখার পর একটা কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পরে আপনি কি করবেন? কমা দেওয়ার পরে হচ্ছে আপনি জানেন এভরিওয়ান আছে, তারপরে দেয়া হবে, দেয়া হবে। এখন ঝামেলা তো হয়েছে এই যে ইজ দেওয়া আছে এখানে। তো ইজ তো দেওয়ার সাথে যায় না, কারণ দেয়া হচ্ছে প্লুরাল, তো ইজ তো হচ্ছে সিঙ্গুলার। তো কি করবেন? এই যে বললাম ইজ থাকলে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তো এখানে আপনি দিয়ে দিবেন আর। সেন্টেন্সটা আছে যেহেতু এখানে পজিটিভ, সো আপনি নেগেটিভ করে দিবেন আরন্ট দেই আন্ডারলাইন কোয়েশ্চেন মার্ক, যে এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য বাস আরন্ট দেই। বুঝতে পারছেন? আচ্ছা রইল বাকি হ্যাজ, তারপরে হচ্ছে ডাজ। আমি হ্যাজটা মনে করি আপনারা পারবেন, আমি ডাজ দিয়ে আরেকটা করে দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। মনে করেন আমি এখানে লিখলাম যে নো বডি wants to be unhappy in life. Nobody wants to be unhappy in life, মানে জীবনে কেউই, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। Nobody wants to be unhappy in life, জীবনে কেউই অসুখী হতে চায় না। কেউই চায়? সবাই তো সুখী হতে চায়। তো nobody wants to be unhappy in life, দেখেন এই সেন্টেন্সের মধ্যে আপনার সাবজেক্ট আছে কিন্তু এখানে আপনার যে nobody। তো নোবডি থাকলে আপনি জানেন যে বডি বা ওয়ান যুক্ত থাকলে সাবজেক্টে তার প্রোনাউনের সময় দে বসে, আগে সম্পূর্ণটা লিখবেন, কমা দিবেন, আপনি জানেন দে বসে, দেটা দিয়ে দিলাম এখানে। এই সেন্টেন্সটা নোবডি ওয়ান্টস টু বি আনহ্যাপি ইন লাইফ,
যে জীবনে কেউই অসুখী হতে চায় না, ইটস এ নেগেটিভ সেন্টেন্স, তাহলে আপনার ট্যাগ কি হবে? ট্যাগ হবে পজিটিভ। সো এখানে আপনি নোবডির পরিবর্তে দেবস আপনি জানেন, ওটা দিয়ে দিলেন। ভার্ব আছে এখানে ওয়ান্টস। আমি আগের যে পার্টটাতে বলছিলাম যদি ভার্ব ভি ওয়ান প্লাস এস বা ইএস থাকে আপনার কি হয়? ডাজেন্ট হয়। তাহলে তো ডাজেন্ট হওয়ার কথা, তাই না? আর এখানে ডাজেন্ট হবে না, কারণ এখানে নোবডি তো নেগেটিভ আছে, অ্যাটলিস্ট ডাজ হওয়ার কথা। আপনি এখানে মনে করতেছেন এখানে ডাজ হবে, তো ডাজটা হবে না। কেন হবে না? কারণ ডাজ হচ্ছে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার যখন হয় সাবজেক্ট তখন ডাজ বসে বা ডাজেন্ট বসে। কিন্তু এখানে তো দে হচ্ছে আমার সাবজেক্টের প্রোনাউন, তো সাবজেক্টের সাথে তো মিলতে হবে, প্রোনাউনের সাথে তো মিলতে হবে, তো ডাজ তো এখানে হবে না। যদি ডাজ না হয় তাহলে ডাজ না হলে কি হবে? ডাজের পরিবর্তে ডু হচ্ছে সিঙ্গুলার করতে হবে, এখানে ডু হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে আছে, সো আমার ট্যাগ হবে পজিটিভ, এখানে ডু দে, লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, আমার অ্যান্সার হয়ে গেল। আশা করি এই ঝামেলাটা আপনার সলভ হয়ে গেছে। আচ্ছা, সলভ হয় নাই মানে একাধিক ব্যক্তি বস্তু প্রাণী, এটা মনে করলাম আমি, আপনি পারবেন। দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে এই পার্টটা আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু নিচের গুলা কাজে লাগতেছে না, মুছে ফেললাম। মনে করেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। মানে ধনী মানেই যে সে সবসময় সুখী আছে সেটা এমন না, তারাও অনেক প্রবলেম ফেস করে। তো দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তো এখানে দা হচ্ছে ওই যে নিয়মের দা, মানে আপনি ধরতে পারেন আর্টিকেল হিসেবে দা, আর রিচ হচ্ছে এখানে এ ডি জে, অ্যাডজেক্টিভ। তো দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটা দিয়ে অনেক সময় অনেক এক্সাম্পল আসবে, যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো এই সেন্টেন্সে তো আপনি জানেন দা রিচ, দা প্লাস অ্যাডজেক্টিভ, তার প্রোনাউন হিসেবে দে বসে। আপনি কি করবেন? এখানে প্রথমে প্রোনাউন দিয়ে দিলেন দে। এখানে আছে আর নট, তো আর নট এখানে নট আছে, নেগেটিভ আছে, সো আপনার এটা পজিটিভ হবে, আর দেই। এই তো হয়ে গেল। তারা যে দরিদ্ররা সবসময় সুখী না, তারা সুখী, মানে ওই যে তারা সুখী আর দে, ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। মানে আমি একটা স্টেটমেন্ট বা একটা সেন্টেন্স বললাম আর শেষে একটা ছোট প্রশ্ন জুড়ে দিলাম, আর ওই প্রশ্নটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আরেকটা যদি বলি, আমি মনে করেন বললাম দা ওয়াইজ ডোন্ট টক মাচ, মানে জ্ঞানীরা বেশি কথা বলে না। দা ওয়াইজ ডোন্ট টক মাচ, তো দা ওয়াইজ ডোন্ট আছে এখানে, তো ডোন্ট তাহলে যেহেতু আছে নেগেটিভে আপনি নট উঠে যাবেন ডু, আর দা ওয়াইজ, দা হচ্ছে এখানে আপনার আর্টিকেল, আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, অ্যাডজেক্টিভ, এখানে দে হবে, ডু দেয়। যে জ্ঞানীরা বেশি কথা বলে না, বেশি বলে না, বলে না, ওই যে বেশি বলে ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। এরপরে যাই আরেকটা পার্টে। আরেকটা পার্ট হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি আপনি কখনো এভরিথিং পান, এভরিথিং, তারপর হচ্ছে এনিথিং, তারপর হচ্ছে নাথিং, তারপরে আরেকটা হচ্ছে সামথিং। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং, এনিথিং, নাথিং, তারপরে হচ্ছে কি সামথিং। এছাড়া যদি আপনি কখনো একক কোনো বস্তু পান, অথবা আপনি একক কোনো প্রাণী পান, একক বস্তু বা প্রাণী থাকলে আপনার আচ্ছা পরে বলতেছি। তারপরে হচ্ছে আপনি এখানে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন পান, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারপরে হচ্ছে যদি আপনি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কখনো যদি টু প্লাস ভি ওয়ান পান, অথবা ভি ওয়ান প্লাস আইএনজি পান, টু প্লাস ভি ওয়ান অথবা ভি ওয়ান প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসেবে আপনি পান, তারপরে হচ্ছে দিস অথবা দ্যাট, দিস অথবা দ্যাট যদি পান আপনি, তারপরে হচ্ছে আমরা আর কি দিতে পারি এখানে, মনে করেন যে ভি ওয়ান প্লাস আইএনজি টু প্লাস ভি ওয়ান দিয়ে দিলাম। তাছাড়া আরেকটা হচ্ছে আমরা দিতে পারি এখানে যে একক বস্তু, প্রাণী, এগুলাও দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে শুধু ইট, ইট এটসেট্রা থাকলে প্রোনাউন হিসেবে ইট বসে। কথা হচ্ছে আপনি যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং পান, অথবা এনিথিং, অথবা নাথিং, অথবা সামথিং, এই চারটার জন্য একটা টেকনিক বলা যেতে পারে যে এখানে দেখেন লাস্টে থিং আছে, থিং, থিং থাকলে আপনার ইট হয়ে যাবে সাবজেক্ট হিসেবে থিং। আর এই থিং মনে করেন এখানে টিএইচ আইএনজি সবগুলাতেই আছে প্রথম চারটাতে,
এই থিং এটার ধরতে পারেন, আবার এই থিং এর বাংলা হচ্ছে আবার কিন্তু বস্তু। তো বস্তু থাকলেও একটা থাকলে ইট হবে। তো যাই হোক, এই থিংটাই মনে রাখেন, থিং থাকলে হচ্ছে ইট হবে। আর একক বস্তু, একটা মাত্র বস্তু বা একটা মাত্র প্রাণী যদি বোঝায় তাহলে আপনার ইট হবে। তারপরে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে আপনার যে সকল নাউনকে আমরা টাচ করতে পারি না, স্বাদ নিতে পারি না, বা আমরা যে খাইতে পারি না, ওইসব নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ফর এক্সাম্পল, আমি এখানে বলতে পারি কাইন্ডনেস, দয়া। দয়াকে কি আমরা দেখতে পারি বা খাইতে পারি বা টাচ করতে পারি? না। দয়া এটা মানুষের বিহেভিয়ারে, মানুষের আচরণে বুঝতে পারি আমরা। আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে যে সকল নাউনকে আমরা কাউন্ট করতে পারি না, লাইক ওয়াটার, সুগার, এরপরে হচ্ছে এয়ার মানে পানি, বায়ু, তারপরে হচ্ছে চিনি, এই টাইপের যেগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলো একটা আনকাউন্টেবল নাউন বলা হয়। তো এগুলো থাকলেও ইট হবে। 2+V1, 2+V1 একটা নাম আছে, ওই নামটা হচ্ছে ইনফিনিটিভ। তো 2+ মূল ভার্ব, যে 2+V1 থাকে এই ক্ষেত্রেও আমাদের ইট হবে সাবজেক্ট হিসেবে, যদি থাকে তাহলে প্রনাউন হিসেবে ইট হয়ে যাবে। V1+ING এর একটা নাম আছে, ওইটাকে অনেকে জিরান্ড বলতে পারেন, অথবা অনেকে এটাকে পার্টিসিপল বলতে পারেন, পার্টিসিপল। তো কথা হচ্ছে কখন জিরান্ড কখন পার্টিসিপল বলবো। যদি V1+ING মিলে কখনো আপনার নাউনের কাজ করে, নাউনের কাজ করলে তার নাম হয়ে যাবে জিরান্ড। আর যদি V1+ING মিলে কোনো একটা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করলে তখন তাকে আমরা বলবো কি, পার্টিসিপল বলবো। মানে V1+ING ইজ ইকুয়াল টু নাউন হলে তার নাম হবে জিরান্ড, আর V1+ING ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হলে তার নাম হয়ে যাবে পার্টিসিপল। তো কথা হচ্ছে এত যদি নাম জানতে চান তাহলে ভালো, আর যদি মনে করেন না আমি জাস্ট জানলেই হবে, টেকনিক V1+ING এটা হচ্ছে টেকনিক। যে শুরুতে V1+ING দিয়ে শুরু হয় কোনো একটা সেন্টেন্স, আপনি ট্যাগ হিসেবে প্রনাউন হিসেবে ইট দিবেন। আর 2+V1 দিয়ে যদি হয় তার নাম ইনফিনিটিভ। আর যদি মনে করেন যে না আমার নাম দরকার নেই, 2+V1 আছে, আপনি প্রনাউন হিসেবে ইট দিয়ে দিবেন। V1+ING আছে সাবজেক্ট হিসেবে, আপনি প্রনাউন হিসেবে ইট দিয়ে দিবেন। তারপরে হচ্ছে দিস এবং দ্যাট থাকলেও ইট হবে, আর ইট থাকলেও ইট হবে। কিন্তু এখানে মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে, দেয়ার এর পরিবর্তে কিন্তু দেয়ারই হবে, মাইন্ড ইট। দিস থাকলে ইট হচ্ছে, আবার আপনার দ্যাট থাকলেও ইট হচ্ছে। আর এদেরই এগুলো হচ্ছে দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলার, এদের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESC। আর এই দ্যাট এর হচ্ছে প্লুরাল হচ্ছে দোজ। এগুলা থাকলে দিস অথবা দোজ, এই দুইটা থাকলে কিন্তু আবার প্লুরাল মিন করে, মানে দেয়, একাধিক বস্তু, এসব ক্ষেত্রে দেয়া হয়ে যাবে। আর দেয়ার থাকলে দেয়ারই হবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে স্টুডেন্টসরা ভালো বুঝে। তো এক্সাম্পল দিয়ে মনে করেন প্রথম হচ্ছে এই চারটা থেকে একটা দিয়ে দিই। এখানে মনে করেন আমি লিখলাম যে নাথিং ইজ সার্টেন। তার বাংলা কি? নাথিং ইজ সার্টেন মানে কোনো কিছুই নিশ্চিত নয়। তো এখানে সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? কোনো কিছুই নিশ্চিত নয়, আর নাথিং নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, সো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে পজিটিভ। তো আপনি সম্পূর্ণটা লিখবেন, লেখার পর অক্সিলারি কি আছে এখানে ইজ দিলাম, ইজ। আর নাথিং যেহেতু নেগেটিভ, আর নাথিং তাহলে তার প্রোনাউন হিসেবে ইট বসে, এখানে ইট, ইজ ইট, হয়ে গেল, ডান। তারপরে হচ্ছে সামথিং, এটা দিয়ে একটাই দিলাম, একক বস্তু বা প্রাণী। একক বস্তু বা প্রাণী আমি মনে করেন একটা বললাম যে দা ক্যাট। এই যে দা ক্যাট ড্রিঙ্কস মিল্ক অন দ্য টেবিল, মানে দা ক্যাট ড্রিঙ্কস মিল্ক মানে বিড়ালটি দুধ পান করতেছে, অন দ্য টেবিল মানে টেবিলের উপর। তো ওইটার ট্যাগ কি হবে? দা ক্যাট ড্রিঙ্কস, এই যে দেখেন ভার্বের সাথে এস বাই ইএস আছে। তো এস বাই ইএস থাকলে আমরা কি জানি, আমাদের হবে কি, ডাজন্ট দিতে হবে, দিলাম ডাজন্ট। আর দা ক্যাট মানে বিড়ালটি, ওটা হচ্ছে একটা। তো একাধিক বস্তু, সরি, একক বস্তু বা প্রাণী। তো এই দা ক্যাট হচ্ছে একটি বিড়াল, একটা প্রাণী। আর এগুলা যেহেতু ইতর জাতীয়, এই জন্য এদের প্রনাউন হিসেবে ইট বসে, তাহলে হবে কি, ডাজন্ট ইট। বুঝতে পারছেন? ইভেন অনেকে আবার ভুল করেন, মনে করেন আমি বলি যে দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, যে দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করতেছে, ফর ইটস মাদার, এটা তার আম্মুর জন্য বা এটা আম্মুর জন্য। দ্য বেবি, এরপর আমার অনেকে কনফিউজ হয়ে যায়, হি দিব নাকি সি দিব? বেবি মানে তো শিশু, তো এটা তো মানুষ মনে করেন না, বাচ্চাদেরকেও ইট হিসেবে প্রনাউন ইউজ করা হয়। যদি দেখা সেন্টেন্স দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, তার ট্যাগেশন হবে কি, যে ইজ ক্রাইং আছে, ইজন্ট, আর দ্য বেবির পরিবর্তে ইট হবে, ইজন্ট ইট। কি হবে? দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, এর ট্যাগেশন হবে কি, ইজন্ট ইট। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপরে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটা ওই আগে বললাম, যে একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন এখানে আছে যে কাইন্ডনেস ইজ আ
গ্রেট ভার্চু, এর মানে কি যে দয়া একটি মহৎ গুণ। তো এখানে কাইন্ডনেস, দয়া, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজ হচ্ছে এখানে ভার্ব আছে, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ আছে আমি করে ফেলবো নেগেটিভ, ইজন্ট, আর তার পরিবর্তে ইট হবে, ইজন্ট ইট, হয়ে গেল। আনকাউন্টেবল নাউন দিয়ে যদি এক্সাম্পল দিয়ে দিই, সিম্পল আমি বলতে পারি যে যে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ নেচার। যে এয়ার মানে হচ্ছে বাতাস, একটা গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ নেচার। তো এখানে এয়ার আছে আনকাউন্টেবল নাউন, ইজ আবারও চলে আসতেছে ইজ, তো যাই হোক ইজন্ট ইট হয়ে যাবে, মুখে বললাম, লিখে দরকার নাই। তারপর হচ্ছে 2+1, ওইটা ইম্পর্টেন্ট, এগুলো আমি একটু লিখে আশা করি আপনারা এগুলো নোট করে নিতেছেন যারা স্টুডেন্টস আছেন, অথবা অনেকে পারেন, মনে রাখবেন। এই যে লিখলাম এখানে যে টু কমিউনিকেট ইন ইংলিশ ইজ নট অ্যান ইজি টাস্ক, মানে টু কমিউনিকেট ইন ইংলিশ মানে ইংরেজিতে যোগাযোগ করা ইজ নট অ্যান ইজি টাস্ক, একটা সহজ কাজ না। তো টু কমিউনিকেট ইন ইংলিশ, ইংরেজিতে যোগাযোগ করা, ওইটাই হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ নট অ্যান ইজি টাস্ক। ইজ নট এখানে নেগেটিভ আছে, সো আপনি কি করবেন, ইজ দিবেন, নটটা বাদ দিয়ে দিবেন। আর টু কমিউনিকেট 2+1 আছে, সো আপনার ইট হয়ে যাবে, তাহলে এখানে কি দাঁড়াইলো, ইজ ইট, একেবারে সিম্পল। তারপরে V1+ING দিয়ে, V1+ING দিয়ে মনে করেন আমি একটা বললাম যে রিডিং বুকস ওয়াজ মাই হবি। রিডিং বুকস ওয়াজ মাই হবি, যে বই পড়া আমার শখ ছিল। রিডিং বুকস ওয়াজ, ভার্ব আছে কি এখানে, ওয়াজ অক্সিলারি ভার্ব, কি করবেন আপনি, কমা দিয়ে সম্পূর্ণ লিখে কমা দিবেন, যেহেতু পজিটিভ আছে নেগেটিভ করবেন ওয়াজন্ট। আর রিডিং V1+ING দিয়ে শুরু হয়েছে, তারপর নাউন হয়ে যাবে ইট, ওয়াজন্ট ইট, হয়ে গেল। তারপর আর কি বাকি আছে, দিস দ্যাট থাকলে মনে করেন দিস দিয়ে বলতে পারি আমি যে দিস ইজ এ হোয়াইট বোর্ড, যে এটা একটা সাদা বোর্ড। আগে আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তখন আমরা ব্ল্যাক বোর্ডে আমাদের টিচার্সরা পড়াইতেন। তো আমি বললাম দিস ইজ এ হোয়াইট বোর্ড, এটা একটা সাদা বোর্ড। দিস আছে, তো এখানে ইজ আছে, ইজন্ট ইট হয়ে যাবে। দ্যাট থাকলেও সেম, তারপরে এটসেট্রা, আর কিছু নাই। আর মাঝে মধ্যে থাকতে পারে এক্সেপশন, পারবেন। তো আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন, একটু কাইন্ডলি নোট করে নেবেন, তাহলে মনে থাকবে যারা স্টুডেন্টস আছেন। আর বাকি বাকি যারা আছেন আপনার মানে স্টুডেন্টস ছাড়া, তারা মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে সেন্টেন্সে যদি আমরা কখনো, যে এটা অলরেডি পাইছেন, নট, তারপরে হচ্ছে নট এনওটি, তারপরে হচ্ছে নাও, তারপরে হচ্ছে নেভার। আচ্ছা, এভাবে না দিয়ে কমা দিয়ে লিখলে কম জায়গা লাগবে। আর এন অ্যাপোস্ট্রফি টি, এনওটি, এনও, নেভার। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস, যেমন এখানে হচ্ছে আপনার হার্ডলি, তারপরে হচ্ছে স্কার্সলি, তারপরে হচ্ছে বেয়ারলি, তারপরে হচ্ছে রেয়ারলি, অথবা মাঝে মধ্যে এখানে শুধু রেয়ারও হতে পারে। নট, নাও, নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি। তারপরে হচ্ছে আপনার এখানে আরো যে সেলডম, সেলডম, তারপরে হচ্ছে ফিউ, তারপর হচ্ছে লিটিল, লিটিল, তারপর হচ্ছে নাথিং, তারপর হচ্ছে নো ওয়ান, তারপর হচ্ছে নান, এটসেট্রা। থাকলে ট্যাগ হবে পজিটিভ। এখানে কয়েকটা লিখে দিলাম যে সেন্টেন্স যদি আমরা কখনো নট, এগুলো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন, তারপরেও বললাম আর কি, যে নট, নট, নাও, নেভার, এগুলা জানছেন আগে, এগুলা থাকলে পজিটিভ ট্যাগ হবে, কারণ এগুলা তো নিজেই নেগেটিভ আছে, তো নেগেটিভ থাকলে আমাদের ট্যাগ হবে পজিটিভ। তারপরে আসি হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এইগুলা ইম্পর্টেন্ট, এগুলো অনেকে জানেন অনেকে জানেন না। তারপর হচ্ছে ফিউ, লিটিল। আচ্ছা, এই দুইটাতে একটু কনফিউশন আছে সবার, যে এই ফিউ যদি থাকে, শুধু ফিউ থাকলে
এটা হচ্ছে কি আপনার নেগেটিভ আছে, আপনার ট্যাগ হবে কি পজিটিভ ট্যাগ হবে, পজিটিভ ট্যাগ। আর যদি আপনি কখনো এ ফিউ পান, মনে রাখবেন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি নোট করে নেবেন, শুধু ফিউ হচ্ছে মানে সেন্টেন্সটা আপনার নেগেটিভে, ট্যাগ হবে পজিটিভ ট্যাগ লিখলাম। আর এ ফিউ হচ্ছে আপনার পজিটিভ সেন্টেন্স মানে হাবোধক সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। সো এই ক্ষেত্রে হবে আপনার নেগেটিভ ট্যাগ হবে। যদি এক্সাম্পল হিসেবে বলি যে এখানে মনে করেন আছে যে he had a few problems, he had a few problems এর বাংলা অর্থ হচ্ছে তার অল্প কিছু সমস্যা ছিল। তো he had a few মানে পজিটিভ আছে, তো এখানে দেখেন হেড আছে, তো হেড আছে এখানে আপনি কি করবেন যে আপনি দিয়ে দিবেন এখানে hadn't দিয়ে দিবেন, hadn't। তারপরে হচ্ছে কি যে যেহেতু সেন্টেন্স পজিটিভ এখানে আছে হি দিয়ে দিলেন যে hadn't he, যে হি হ্যাড এ ফিউ প্রবলেমস hadn't he। ওইটা আসলে একটা ইউএসএ সিস্টেমে এটা। আচ্ছা বলে নেই অনেক স্টুডেন্টস আছে যে তারা খুবই ট্যালেন্টেড, তারা বেশি জানতে চায় বা জানলে তাদের ভালো লাগে। এটা হচ্ছে নর্মাল সেন্সে hadn't he, আর এটা হচ্ছে কি ইউএসএ তে এভাবেই সলভ করে। বাট ইংল্যান্ডের কেউ বা ইউকে তে হি হ্যাড এ ফিউ প্রবলেমস থাকলে এটা ট্যাগ কোয়েশ্চেন হইতো যে ডিডন্ট হি। এখন প্রশ্ন করতে পারেন ডিডন্ট হি কেন হইতো, ইউকে এরা কেন দিত এটা? কারণ এখানে হেড, এই হেডটাকে যারা ইউএসএ মানে এরা এটা হেড আছে মানে এটাকে অক্সিলারি আছে, অক্সিলারি দড়ি করে ফেলছে। কিন্তু ইউকের এরা এই হেডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ধরবে না, তারা এটাকে মেইন ভার্ব হিসেবে ধরবে। কেন? হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে যদি ভি3 থাকে তখন তারা অক্সিলারি। মানে মনে করেন বললাম যে আই হ্যাভ ব্রোকেন এ প্লেট, আমি একটা প্লেট ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন আছে, সো এখানে হ্যাড হচ্ছে এখানে কি আপনার হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ভি3 থাকে তাহলে অক্সিলারি, আর যদি না থাকে তাহলে তারা মেইন। যদি আমি বলি যে আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার আছে, এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু ইয়া না। যে আমি যদি বলি যে আই হ্যাভ ফলেন এ মার্কার, আমি একটা মার্কার ফেলে দিচ্ছি, তখন কিন্তু হ্যাভটা এখানে আপনার অক্সিলারি হয়ে যাবে। তো ইউএস এর এরা কি করে যে এখানে হেড আছে, সেন্টেন্স অক্সিলারি ভার্ব দেখছে, ওইটা দিয়ে তারা চালাই দিবে হেড। আর বাংলাদেশে ইউএস এবং ইউকে দুইটারই ইংলিশ অ্যাকসেপ্টেড বা অথরাইজড, এই জন্য হয়ে যায় হ্যাডন্ট হি লিখলেও অ্যান্সার কারেক্ট হবে। আর কেউ যদি মনে করে যে না ডিডেন্ট হি, আসলে আমার সেন্সে ডিডেন্ট হিটাই মনে হয় বেশি বেটার মনে হয়, বাট বলতেছি না যে ওইটা ভুল, কারণ স্টুডেন্টসরা আবার প্যানিক হয়ে যাবে। সো আপনার অ্যান্সার হয়ে যাবে, বাট জানার জন্য কেউ যদি লিখে ডিডেন্ট হি, যে জানে না দেখছে এখানে হেড লিখে নাই, কাইটা দিব। এই জন্য আমি বলতেছি যে না, আপনি যদি জানতে চান বেশি, ডিডেন্ট হিউ হচ্ছে কারেক্ট। আশা করি কেন ডিডেন্ট হি, কারণ এরা হচ্ছে এই হেডটাকে মূল ভার্ব ধরছে, কারণ তারপরে তো ভি3 নাই, হি হ্যাড এ ফিউ প্রবলেমস এটা হচ্ছে অবজেক্ট হয়ে বসে গেছে, কারণ হেডের পরে ভি3 নাই। তো ভি3 নাই মানে এটা মূল ভার্ব, আর মূল ভার্ব থাকলে মানে এটা কি হেড হচ্ছে পাস্ট টেন্স আছে, ভি2 তে আছে, আর ভি2 থাকলে আমরা ডিডেন্ট দিয়ে শুরু করি, দিলাম ডিডেন্ট, সাবজেক্ট আছে হি, এখানে হি দিয়ে দিলাম, এভাবে আনসার কারেক্ট। আশা করি বুঝতে পারছেন। এটা আপনি যে বেশি জানতে চান মনে রাখতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, হেড আছে hadn't he। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম মেইন পয়েন্ট, যেটা এফ ইউ হচ্ছে আপনার পজিটিভ, আপনি করবেন নেগেটিভ, এখানে ডিডেন্ট হি বা hadn't he আছে। আর ফিউ মনে করেন এখানে বললাম সেম ভাবে লিখতেছে, দেখেন যে হি হ্যাড ফিউ প্রবলেমস, এর বাংলাকে হি হ্যাড ফিউ প্রবলেমস মানে তার প্রবলেম বা তার সমস্যা নাই বললেই চলে। হি হ্যাড ফিউ প্রবলেমস এর বাংলা তার সমস্যা নাই বললেই চলে। তাহলে কি সেন্স দিচ্ছে? হি হ্যাড ফিউ প্রবলেমস মানে নাই বললেই চলে, মানে নেগেটিভ আছে, তাহলে ট্যাগ হবে কি পজিটিভ। তো এখানে হেড আছে, তাহলে কি করবেন আপনি যে এটা যেহেতু নেগেটিভ আছে আপনি পজিটিভ দিবেন হেড, তারপরে দিবেন কি হি, হ্যাড হি। এটা ইউএস স্টাইলে। আর যদি আপনি ইউকে স্টাইলে করতেন এটা ডিড হি হইতো, কারণটা তো আগেই বলছি। তো হি হ্যাড ফিউ প্রবলেমস, মানে ফিউ থাকলে এটা হচ্ছে পজিটিভ ট্যাগ হবে, দেখেন পজিটিভ ট্যাগ হয়েছে। আর এফ ইউ থাকলে নেগেটিভ ট্যাগ হবে, এখানে এফ ইউ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে। এই পয়েন্টটা আশা করি বুঝতে পারছেন। আর সেম ওইটার মতোই হচ্ছে লিটিল, এখানে আমি স্ল্যাশ দিয়ে দিই আর টাইম ওয়েস্ট করতেছি না। লিটিল, শুধু লিটিল যদি থাকে আপনার, শুধু লিটিল, এটা হচ্ছে আপনার নেগেটিভে আছে। আর যদি এ লিটিল থাকে, দুইটা আগে লিখলে ভালো হইতো, এ লিটিল থাকলে এটা আবার পজিটিভে আছে এ লিটিল। আর শুধু লিটিল হচ্ছে এটা আপনারা কি আছে কি নেগেটিভে। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই ফার্স্ট। মনে করেন এখানে বললাম, মনে করেন এখানে দেখলাম যে এটা না, মনে করেন এখানে দিয়ে দিলাম যে হি ওয়ান্টেড এ লিটিল ওয়াটার, হি ওয়ান্টেড এ লিটল ওয়াটার।
এর মানে হচ্ছে সে সামান্য পানি চেয়েছিল। তো এখানে এ লিটিল আছে, তো এ লিটিল মানে কি নেগেটিভ ট্যাগ হবে, মানে এটা আছে পজিটিভে। তো ওয়ান্টেড হচ্ছে ভি2, তো ভি2 থাকলে আমরা কি দিব, যে ডিডেন্ট, তারপরে হচ্ছে হি ডিডেন্ট হি, হয়ে গেল যে হি ওয়ান্টেড এ লিটল ওয়াটার, সে সামান্য পানি চেয়েছিল, চায়নি, এই যে ডিডেন্ট হি, ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আর পজিটিভ যদি বলি যে এখানে আমি বলতে পারি যে শি, আচ্ছা শি দিয়ে দিলাম, যে শি ফাউন্ড লিটল ওয়াটার হি ফাউন্ড লিটল ওয়াটার ইন দ্য পিচার, মানে সে কলসে পানি পায়নি বললেই চলে। পিচার মানে, পিচার মানে হচ্ছে কলস টাইপের। শি ফাউন্ড, সে পেয়েছিল, মানে লিটল ওয়াটার মানে পেয়েছিল না, সরি, লিটল মানে তো নেগেটিভ সেন্স দিবে। শি ফাউন্ড লিটল ওয়াটার ইন দ্য পিচার, সে কলসে পানি পায়নি বললেই চলে, মানে পাই নাই। তো এখানে লিটল আছে, শুধু লিটল, এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে, তাহলে আপনার কি হবে, পজিটিভ ট্যাগ হবে। ফাউন্ড হচ্ছে নেগেটিভ, ভি2 আছে, ভি2 তাহলে কি হবে, ডিড, তারপর প্রনাউন আছে শি, ডিড শি, এই তো হয়ে গেল। তো আশা করি আমি তো নো নট এগুলা তো আগেই দেওয়া হয়ে গেছে। স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এই যে এখানে লিখলাম যে হার্ডলি মানে খুবই কম, স্কার্সলি মানে খুবই কম, মানে নাই বললেই চলে, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এই পাঁচটা, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, মনে রাখবেন এই পাঁচটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এরা থাকলে পজিটিভ ট্যাগ হবে। পাঁচটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে দেই, কারণ এগুলো আপনারা জানেন এবং পারেন, ম্যাক্সিমামই পারেন, এই জন্য একটা এক্সাম্পল দেই। মনে করেন এখানে আছে যে he hardly misses my class, he hardly misses my class, সে আমার ক্লাস মিস করে না বললেই চলে, he hardly misses my class। তো এই সেন্টেন্সে হার্ডলি দেখতে পারছেন, আপনি যখন ট্যাগ করবেন কখনোই এখানে নট দিবেন না, কারণ হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তো মিসেস আছে ভি1 প্লাস এস বাই ইয়েস, ভি1 প্লাস এস বাই ইয়েস থাকলে ডাজন্ট বসে, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ আছে আমি আর নটটা দিব না, ডাজ, সাবজেক্ট আছে কি হি, ডাজ হি, আন্ডারলাইন কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল। আচ্ছা, তারপর আর নতুন কি কিছু আছে, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম দিয়ে দিলাম, ফিউ লিটল গেল, নাথিং, নো ওয়ান, এগুলো পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেই, এই যে নো ওয়ান, নো ওয়ান এর পরিবর্তেও কিন্তু দেব, আচ্ছা ওইটা তো বলা হয়েছে, আচ্ছা নানও বলা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে শুধু এভাবে একটা বলে দিই বক্স করে, অনেক সময় আপনি শুধু সাবজেক্ট হিসেবে ওয়ান, ওয়ান পাবেন, শুধু ওয়ান, যে মনে করেন কি যে ওয়ান শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি, একজনের উচিত নিয়মিত শারীরিক ব্যায়াম করা, ওয়ান শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি। তো এখানে ওয়ান আছে সাবজেক্ট হিসেবে, তো ওয়ান থাকলে আপনি কি করবেন, ওয়ান থাকলে আপনি সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে ওয়ানে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে দেও দিতে পারেন। ওয়ান থাকলে ওয়ানও দেওয়া যাবে, দেও দেওয়া যাবে, এই ওয়ানটা হয়তো বলা হয় না, এই জন্য বললাম। এখন ওয়ান থাকলে ওয়ানও দেওয়া যায়, আবার দেও দেওয়া যায়। আশা করি এই টপিকটা বুঝতে পারছেন। এখন আমরা যাই নেক্সটে যাই। এগুলো দ্বারা আসলে আপনার ইয়া হয়ে গেছে প্রায়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যত ঝামেলা সবগুলা হয়ে গেছে। এখন আমরা আসতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে করব। মনে করেন এখানে ইম্পারেটিভ যে সেন্টেন্স, আগে একটু দেখি কার কি অবস্থা। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারি, একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা যে ইম্পারেটিভ আমরা কিভাবে চিনবো। যদি কোনো একটা সেন্টেন্স ভি1 দ্বারা শুরু হয় তার নাম ইম্পারেটিভ, ডোন্ট দ্বারা যদি শুরু হয় তার নাম ইম্পারেটিভ, যদি লেটস দ্বারা শুরু হয় তার নাম লেটস, অথবা পাশাপাশি লেখা দিলাম আবার লেট আজও থাকতে পারে, ভি1 ডোন্ট লেটস যে কোনো একটা থাকতে পারে। তারপরে হচ্ছে লেট দিয়ে থাকতে পারে, শুধু লেট। আর তারপরে হচ্ছে শুরু হতে পারে কখনো প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। তো কখন কোনটা দিয়ে, যদি ভি1 দিয়ে থাকে আপনি ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করবেন। যদি ভি1 দিয়ে আপনার কোন একটা সেন্টেন্স শুরু হয় তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি দিবেন, আপনি শর্টকাট এখানে ডিরেক্ট আপনি অন টু দিতে পারেন। আবার বলে নেই, অন টু না দিয়ে আপনি চাইলে এখানে উইলিও দিতে পারেন ভি1 দিয়ে যদি শুরু হয়। আর যদি ডোন্ট দ্বারা শুরু হয়, ডোন্ট দ্বারা শুরু হইলে আপনাকে অবশ্যই উইল ইউ দেওয়া লাগবে। আর লেটস অথবা লেটাস থাকলে আপনাকে অবশ্যই শ্যাল উই দেওয়া লাগবে। আর শুধু লেট থাকলে আপনি কি দিবেন, যে লেট। শুধু লেট থাকলে এখানে আপনি যদি লেট দিয়ে সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে আপনি ওয়ান টু দিবেন, আর যদি নেগেটিভ হয় আপনি শুধু উইল ইউ দিবেন। সো লেট দিয়ে থাকলেও আপনি এখানে প্রথমত হচ্ছে আপনি একটা মনে রাখতে পারেন যে আপনি লেট দিয়ে থাকলে আপনি অন টু, আচ্ছা শর্টকাট বলি, আপনি উইল ইউ সবার সাথে মিলবে,
উইলিও দিতে পারেন। আর কেউ চাইলে উইলিও না দিয়ে এখানে মাঝে মধ্যে ওয়ান্টিও দেওয়া যায়, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। আর প্লিজ কাইন্ডলি দিয়ে ওইটাও মানে ভ্যারি করতেছে, যে প্লিজ কাইন্ডলির পরে যদি আপনার পজিটিভ সেন্টেন্স থাকে একরকম হতে পারে, নেগেটিভ থাকে আরেক রকম হতে পারে, বাট পজিটিভ অথবা নেগেটিভ যাই তা হোক না কেন আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র উইলিও দিতে পারেন। মানে ধরা যায় আপনি সব ক্ষেত্রে দেখেন উইলিও দিতে পারতেছেন, শুধুমাত্র এই ডোন্টের ক্ষেত্রে আচ্ছা এটা লেটস এর ক্ষেত্রে, লেটস অথবা লেটাস এর ক্ষেত্রে শ্যাল উই হইতেছে, আর বাকি সবার সাথে কিন্তু আপনি উইলিও দিতে পারতেছেন। তাহলে কি দাঁড়াইলো, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে মোস্ট অফ দ্য টাইম আপনি যদি উইলিও দিয়ে দেন তাহলে আপনার সেন্টেন্স কারেক্ট। আর যদি লেটস থাকে অথবা লেটাস থাকে তখন আপনি শুধুমাত্র শ্যাল উই দিবেন, আর কিছু না। তো এই সব যদি আমি বাদ দিয়ে দিই, এক কথা যদি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আপনি ট্যাক্টেশনে উইল ইউ দিয়ে দিবেন, আর শুধুমাত্র লেটস থাকলে শ্যাল উই দিবেন। লেটস অথবা এখানে মাঝে মধ্যে ইলাবোরেটেড ফর্মে থাকতে পারে, লেটস তো কন্ট্রাক্টেড ফর্ম, তার ইলাবোরেটেড ফর্ম হচ্ছে লেট আস। তো দেখেন আমি এই এতগুলা এখানে কেন লিখছি বারবার, যে এখানে হচ্ছে কি আপনি প্লিজ কাইন্ডলি পরে উইল ইউ দেওয়া যায়, আবার অন টিও দেওয়া যায়, এটা আবার ঝামেলা হয়ে যাবে। প্রত্যেকটাতে দেখেন দুইটা অপশন হয়, মানে পজিটিভ হইলে মানে পজিটিভ সেন্টেন্স থাকলে অন টিউ, নেগেটিভ থাকলে উইল ইউ, বাট উইল ইউ সবার সাথে দেওয়া যায়। আমি এক্সাম্পল দিই, মনে করেন এখানে আমি একটা এক্সাম্পল লিখলাম যে ওপেন দা ডোর, দরজাটি খুলো। তো এখানে যদি আমি বলি যে ওপেন দ্য ডোর, কারণে তো আমি বলতেছি কেউ আমার সামনে থাকবে, তখন আমি বলবো যে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। খুলো মানে দেখেন ট্যাগকেশন মানে আমি আগে প্রথমে কি বলছিলাম, যে কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেন তাকে কিন্তু আমরা ট্যাগ বলি, ট্যাগকেশন বলি। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, খুলো এটা বললে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, বা এখানে তো সমর্থন চাওয়া হচ্ছে না, কোনো কিছু করতে বলা হচ্ছে। আমি যদি বলি যে দরজাটি খুলো, খুলো না মানে খুলো না এভাবে বললেও হয়, আবার খুলো এভাবে বললেও হয়, মানে এটা জাস্ট কথা বলার যে টোনের উপরে মানে ডিপেন্ড করতেছে, ভিত্তি করতেছে। তো ওপেন দ্য ডোর এখন যদি মনে করেন না ঝামেলার দরকার নাই, আপনার ঝামেলা যদি না করতে চান, এক কথায় বলতেছে আবারও ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি উইল ইউ দিয়ে দিবেন, শুধুমাত্র লেটস থাকলে আপনি শ্যাল উই দিবেন। তো ওপেন দ্য ডোর, এই ওপেন হচ্ছে V1, তাহলে আপনি কি করবেন, সম্পূর্ণ সেন্টেন্সটা লিখবেন, কমা দিবেন, আপনি কি করবেন যে এখানে উইল ইউ দিয়ে দিবেন, উইল ইউ দিলে আপনার সেন্টেন্স কারেক্ট। তারপরে মনে করেন এখানে ডোন্ট দ্বারা, এখানে মনে করেন আমি লিখলাম যে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করিও না। তো ডোন্ট আছে, ডোন্ট থাকলে কি হবে, উইল ইউ, মানে কথা হচ্ছে ডোন্ট হচ্ছে ডোন্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তো আপনি এখানেও উইল ইউ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে লেট দিয়ে, মনে করেন এখানে আমি বললাম যে লেট নট let him not go to market, let him not go to market, তাকে বাজারে যেতে দিও না, let him not go to market। তো let দিয়ে আছে, let মানে তো ইম্পারেটিভ সেন্টেন্স, তো কি দিবেন আপনি, উইল ইউ। আমি মনে করি ওইটাই ভালো, যে আপনারা লেটস থাকলে শ্যাল উই দিবেন, আর সব ক্ষেত্রে উইল ইউ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যায়। আর যদি লেটস, এটা তো সবাই মানে সবচেয়ে খুশি হয় স্টুডেন্টসরা দেখলাম লেটস থাকলে, কারণ ভুল হওয়ার চান্স নেই, শ্যাল উই। মনে করি এখানে বললাম যে লেটস প্লে এ ক্রিকেট ম্যাচ, লেটস প্লে এ ক্রিকেট ম্যাচ, চলো আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলি। লেটস আছে, আর কিছু করা লাগবে না, কমা দিয়ে দিবেন সম্পূর্ণটা লিখে, তারপরে লেটস থাকলে শ্যাল উই। আচ্ছা আমি সব মুছে দিচ্ছি, আমি যা লিখছি যেভাবে লিখছি এগুলো সব মুছে দিলাম। আপনারা ইজিলি সলভ করতে চান, এই জন্য ইজি ওয়ে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ হবে, আর শুধুমাত্র লেটস থাকলে আপনার শ্যাল উই হবে। কিন্তু এখানে ওপেন দ্য ডোর উইল ইউ, কেউ যদি এখানে অন টু দিয়ে দেয় তারটা কিন্তু ভুল না, আবারও বলতেছি, কেন ওইটা আগে ডিসকাস করছি। আর শর্টকাট টেকনিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ, আর শুধু লেটস থাকলে শ্যাল উই, শেষ, ইম্পারেটিভের ঝামেলা শেষ। মাঝে মধ্যে এখন আপনারা এক্সামে এক্সক্লেমেটরি সেন্টেন্স খুবই কম পাওয়া যায়, এক্সক্লেমেটরি সেন্টেন্স মাঝে মধ্যে চলে আসে। তো চলে আসলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তো আপনারা এসআরটিভ এ কনভার্ট করতে পারেন। তো মনে করেন যে আমি এখানে বললাম যে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ওয়াজ, ওইটা আছে, এখন আপনি এখানে ইয়া করবেন, ট্যাগকেশন করবেন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ওয়াজ, বাগানটি কত সুন্দর ছিল। তো এখানে আপনি যদি এটাতে ভার্ব আছে ওয়াজ, তো আপনি কি করবেন, এই যে এক্সক্লেমেশন মার্কটা উঠাই দিবেন, এখানে দিয়ে দিবেন, কমা দিয়ে দিবেন, ওয়াজ,
তারপরে হচ্ছে কি দা গার্ডেন আছে, দা গার্ডেন হচ্ছে বাগানটি, বস্তুকে মিন করতে আছে। তো এখানে যেহেতু পজিটিভ আছে আপনি এখানে একটা নট দিবেন, ওয়াজন্ট ইট, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে, ওয়াজন্ট ইট। তারপরে এখানে একটা প্রবলেমেটিক যেটা, যেমন করে এখানে সেন্টেন্স লিখলাম যে হোয়াট এ পিটি, এখন ওইটা ট্যাগ কিভাবে করবেন, হোয়াট এ পিটি। এখানে আসলে মনে মনে বা এখানে ওমিটেড আপনার যে ইট ইজ আছে, এখানে ওমিটেড আছে ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ, মানে কি কষ্ট এটি। আমরা কি কখনো যদি আমাদের সামনে কোনো অ্যাক্সিডেন্ট দেখি আমরা কি বলি কি কষ্ট হয় এটি, আমরা এভাবে বলি, বলি না, আমরা বলি আহারে কি কষ্ট। মানে এখানে হোয়াট এ পিটি ওইটাই মিন করা হয়, আর এখানে ওমিটেড আছে ইট ইজ। তো ট্যাগ করার সময় কি হবে, যেহেতু পজিটিভ আছে ইজন্ট, আর ইট তো ওমিটেড আছে আবার, তো ইজন্ট ইট, হোয়াট এ পিটি এর ট্যাগ কি হবে, ইজন্ট ইট। তো এক্সট্রাক্টিভ সেন্টেন্সে এভাবে দুই তিনটা থাকতে পারে, খুবই কম আসে, তো এগুলো আশা করি পারবেন। এরপরে যাই আমরা আরেকটা পার্টে, সেই পার্টটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা ট্যাগ কিভাবে করব, কমপ্লেক্স সেন্টেন্স আর এর সাথে হচ্ছে আরেকটা কি কম্পাউন্ড। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে আপনার প্রিন্সিপাল ক্লজের, মানে মূল বাক্যাংশ যেটা ওই পার্টের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের তো এখানে তো মনে করেন আপনার এটা স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে কি দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর মধ্যে থাকে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, মধ্যে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ওই পাশে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তো ওইটা আবার খুবই কম আসে কম্পাউন্ড সেন্টেন্সে, এবং স্টুডেন্টসরা আমারে কখনোই জিজ্ঞাসা করে নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টস আজ করে কমপ্লেক্স। তো কমপ্লেক্স হচ্ছে আপনি সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে ওইটা করবেন না, আপনার মূল বাক্যাংশ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করবেন। তাহলে কম্পাউন্ড আমি কি করব, প্রশ্নটা যেহেতু আমি বলে ফেলছি একটা পয়েন্ট, স্যার যদি কম্পাউন্ড চলে আসে আমি কি করব। কম্পাউন্ড সেন্টেন্স আপনি যখন দেখবেন তখন আপনি দেখবেন কোন পার্টটার মানে এমফাসিস মানে গুরুত্ব আরো বেশি করতেছে বা কোনটার গুরুত্ব বেশি, এই পার্টের আপনি ট্যাগ করে দেবেন, আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেই তাহলে হয়তোবা বুঝতে আপনাদের কাছে ইজি হবে। মনে করেন আমি লিখলাম যে ইট ওয়াজ 1971 and we got our independence। এটা মনে করেন সেন্টেন্স চলে আসছে যে ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 সাল, and we got our independence, এবং আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তো এখানে বলুন তো কোনটা বেশি মানে আপনার কাছে ইম্পর্টেন্ট পার্ট মনে হচ্ছে, মানে এনটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা ছিল 1971 সাল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তো আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভাই, ওইটা বেশি ইম্পর্টেন্ট। সো ওইটার আমরা ট্যাগ করে দিব উই গট, গট হচ্ছে এখানে ভি2, আর ভি2 থাকলে আমরা কি দিয়ে শুরু করব, ভি2 থাকলে আমরা ডিডন্ট দিয়ে শুরু করব, আর প্রোনাউন আছে কি উই, ডিডন্ট উই, হয়ে গেল। যে আমরা কি স্বাধীনতা যে এটা ছিল 1971 সাল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতা পাইনি, এই যে স্বাধীনতা পাইনি বা আমরা কি পাইনি, ওইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, ডিডন্ট উই। আচ্ছা ওইটা দিলাম কম্পাউন্ডের। আর কমপ্লেক্সের যেটা এটা সবাই পারে বলা যায়, মনে করেন এখানে বললাম যে ইফ ইউ স্টাডি প্রপারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, ইউ উইল পাস ইন দা এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবা। ইফ ইউ স্টাডি প্রপারলি, যে ইফ ইউ স্টাডি তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, তাহলে কি একটা আকাঙ্ক্ষা দেখা যায়, মনের ভাব প্রকাশ করে না, যা দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় না তাকে আমরা এসসি বা সাবঅর্ডিনেট ক্লজ বলি। আর যা দিয়ে মনের ভাব প্রকাশ পায় যে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবা, তুমি পরীক্ষা পাস করবা, সম্পূর্ণ সেন্স দিচ্ছে, ইটস এ প্রিন্সিপাল ক্লজ। তো আমরা ট্যাগ করব কোনটা, প্রিন্সিপাল ক্লজের করব। তো প্রিন্সিপাল ক্লজ এখানে কি আছে যে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে, উইল আছে। তো উইল থাকলে আমরা জানি কি যে উইল উইল নট হতে পারে না, এখানে ওন্ট লেখা লাগে, যেহেতু সেন্সটা পজিটিভ আছে আর প্রোনাউন আছে কি ইউ, তাহলে কি দাঁড়াইলো যে ওন্ট ইউ, যে তুমি পরীক্ষা পাস করবা, পাস করবা না, মানে বিষয়টা এমন হয়ে গেল। তো এই হচ্ছে ট্যাগ কোয়েশনের যত ঝামেলা বা যত রুলস বলেন আপনারা, স্ট্রাকচার ছিল এভাবে, এতগুলাই ছিল, এর বাহিরে আর কিছু নাই। এখন যদি আপনারা যা পড়াইলাম, যদি আপনি ইফ ইউ আর স্টুডেন্ট, যদি আপনি কোনো শিক্ষার্থী ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে এগুলো আশা করবো আপনার পজ করে হোক বা ডিরেক্ট আমি যেভাবে লিখছি একটু নোট করে রাখবেন। আর আজকে এই পর্যন্তই থাকবে, এটা আমার হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম,
আমার ক্লাসগুলো আজকে থেকে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আর অনেকে হয়তো জানেন আমার ফেসবুক পেজের নাম ইংলিশ বাংলিশ, আর এটার মতোই আমার ইউটিউব চ্যানেলের নামও ইংলিশ বাংলিশ। তো ওই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা হবে। আজকে আমি সবগুলো রুলস পড়াইছি ট্যাগ কোয়েশ্চেনের। আর নেক্সট ক্লাসে আমি ট্যাগ কোয়েশ্চেন্স এর যত ঝামেলা যুক্ত মানে প্রবলেমেটিক যত কোয়েশ্চেন্স আছে, এই প্রবলেমেটিক আমি 40টা কোয়েশ্চেন সলভ করে দিব। সো ওই ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট, যেগুলা প্রবলেমেটিক। আবারও বলতেছি, এখানে থাকবে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলার বা ক্যাডেট স্কুল এন্ড কলেজগুলার থাকবে, ক্যান্টনমেন্টের থাকবে, বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর টেস্ট এক্সামের কোয়েশ্চেন থাকবে, আর বোর্ড কোয়েশ্চেন ইজি হয় এখান থেকেও থাকবে। সব মিলিয়েই আমি অ্যাটলিস্ট 40টা কোয়েশ্চেন সলভ করে দিব। তো পরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা সবাই পরের ক্লাসটাও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।